I'm Zahir Raihan. I don't belong to any political party. I am a writer and a filmmaker. জহির রায়হান। জহির রায়হান। জহির রায়হান। সামনে ভাগুন! বিচার চাই, বিচার চাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, এমন একজনের কথা ভাবুন তো, হাতে কলম ধরলে সাহিত্যের জগৎ নড়ে চড়ে বসে, আবার ক্যামেরা কাঁধে নিলে পর্দায় ফুটে ওঠে সমাজের নির্মম সত্যি। শুধু কি তাই, প্রয়োজনে রাজপথেও নেমেছেন অধিকারের দাবিতে। হ্যাঁ, মানে কলম, ক্যামেরা আর অ্যাকশন তিনটেই জোর হাতিয়ার। ঠিক। মানুষটির নাম জহির রায়হান। জীবন মাত্র ৩৬ বছরের, কিন্তু কাজ পাহাড় সমান। আজ আমরা এই অসামান্য মানুষটির জীবন আর সৃষ্টি জগতের গভীরে প্রবেশ করব। তিনি তো শুধু একজন লেখক বা পরিচালক ছিলেন না, মোটেও না। তার জীবনটাই ছিল যেন বাঙালির নিজের পরিচয় খোঁজার একটা নিরন্তর সংগ্রাম। সাহিত্য, সিনেমা, রাজনীতি সবকিছু মিলেমিশে একাকার। একটাকে ছাড়া অন্যটা ভাবাই যায় না, তাই না? একদম। আমরা এই আলোচনাটায় দেখব কিভাবে তার ছোটবেলা, তার রাজনৈতিক দর্শন, তার লেখা আর তার ছবি সব যেন একই সূত্রে গাঁথা। তার কাজে বারবার ঘুরে ফিরে এসেছে ৫২, স্বৈরাচারী শাসন, গ্রামের জীবন, আবার ৭১-এর মুক্তিযুদ্ধ। শিল্পকে তিনি দেখতেন সমাজ বদলের একটা মাধ্যম হিসেবে। আমাদের এই আলোচনাটা সাজানো হয়েছে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র, তার ওপর লেখা নানা প্রবন্ধ আর জীবনী গ্রন্থ ঘেঁটে। চেষ্টা থাকবে তার জীবনের মূল বাঁকগুলো ছুঁয়ে যাওয়া, সেই ছোটবেলা থেকে শুরু করে একেবারে তার হারিয়ে যাওয়ার সেই রহস্যময় দিনটা পর্যন্ত। চলুন শুরু করা যাক। জন্ম ১৯৩৫ সালের ১৯শে আগস্ট, ফেনী জেলার মুজুপুর গ্রাম। নাম ছিল মোহাম্মদ জহিরুল্লাহ। হ্যাঁ, যিনি পরে জহির রায়হান নামে পরিচিত হলেন। বাবা ছিলেন কলকাতা আলিয়া মাদ্রাসার অধ্যাপক মৌলানা মোহাম্মদ হাবিবুল্লাহ, মা সৈয়দা সুফিয়া খাতুন। ৮ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। আর তার বড় ভাই, সে তো আরেক ইতিহাস, প্রখ্যাত সাহিত্যিক শহীদুল্লাহ কায়সার। ঠিক। বাবার চাকরির সূত্রে ছোটবেলার একটা অংশ কিন্তু তার কলকাতাতেই কেটেছে। হ্যাঁ, সেখানকার মডেল স্কুল, মিত্র ইনস্টিটিউটে পড়াশোনা। কিন্তু তারপর এলো দেশভাগ ১৯৪৭, পরিবারকে ফিরতে হলো ফেনীতে। এই ফেরাটা, মানে এই পরিবর্তনটা নিশ্চয়ই তার কিশোর মনে গভীর প্রভাব ফেলেছিল। অবশ্যই। ১৯৫০ সালে আমুরাবাদ হাইস্কুল থেকে ম্যাট্রিক পাশ করে তিনি চলে এলেন ঢাকায়, ভর্তি হলেন ঢাকা কলেজে। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়। শুরুতে অর্থনীতিতে ভর্তি হয়েছিলেন, কিন্তু টানটা ছিল সাহিত্যের দিকে। একদম। সেই টান উপেক্ষা করতে পারেননি। শেষ পর্যন্ত বাংলা বিভাগ থেকেই স্নাতক সম্মান ডিগ্রি নিলেন ১৯৫৮ সালে। আর ছাত্রজীবন থেকেই তো রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়া, তাই না? হ্যাঁ, সেই সময় থেকেই প্রগতিশীল রাজনীতির সঙ্গে তার যোগাযোগ। আর তখনই একটা ঘটনা ঘটে যেটা খুব ইন্টারেস্টিং। কি ঘটনা? তিনি তখন নিষিদ্ধ কমিউনিস্ট পার্টির হয়ে কাজ করছেন, মানে অনেকটা গোপনে বার্তা পৌঁছে দিতেন, যাকে বলে কুরিয়ার। আচ্ছা। তো এই গোপন কাজের জন্য একটা ছদ্মনাম দরকার হলো। তিনি নিলেন রায়হান নামটা। এই সেই রায়হান। হ্যাঁ, কে জানতো এই গোপন নামটাই একদিন তার আসল পরিচয় ছাপিয়ে যাবে। এটা কিন্তু শুধু একটা নাম বদল ছিল না, এটা ছিল তার রাজনৈতিক আদর্শের একরকম ঘোষণা। আর ৫২ ভাষা আন্দোলন, সেখানে তো তার প্রত্যক্ষ অংশগ্রহণ ছিল, ঐতিহাসিক ভূমিকা ছিল। ১৯৫২ ২১শে ফেব্রুয়ারি ঢাকায় ১৪৪ ধারা জারি। সেই নিষেধাজ্ঞা ভেঙে যে ১০ জন ছাত্র প্রথম রাস্তায় নামেন, জহির রায়হান ছিলেন তাদের একজন। ভাবা যায়? অবিশ্বাস্য। এবং গ্রেফতারও হয়েছিলেন। হ্যাঁ, গ্রেফতারও হয়েছিলেন। এই যে সরাসরি আন্দোলনে থাকা, জেল খাটা, এই অভিজ্ঞতাগুলো তাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। আর এর স্পষ্ট ছাপ আমরা দেখতে পাই তার অমর সৃষ্টি, আরেক ফাল্গুন উপন্যাসে, আর অবশ্যই জীবন থেকে নেয়া সিনেমাতে। শিল্প আর জীবন যেন এক হয়ে গেছে। লেখালেখির জগতে পেশাগতভাবে এলেন কিভাবে? সাংবাদিকতা দিয়ে শুরু? হ্যাঁ, ছাত্র থাকতেই লিখতেন, তবে কর্মজীবনের শুরুটা সাংবাদিকতা দিয়েই। ১৯৫০-এ যুগের আলো পত্রিকা, এরপর বিভিন্ন সময়ে খাপছাড়া, যান্ত্রিক, সিনেমা এইসব পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। ইংরেজি সাপ্তাহিক দ্য উইকলি এক্সপ্রেসেরও সম্পাদক ছিলেন একসময়। আর ১৯৫৬ সালে প্রবাহ নামে একটা মাসিক পত্রিকাও সম্পাদনা করেছেন। ঠিক। তার সাহিত্যের দিকে যদি তাকাই, প্রথম বই কোনটা ছিল? গল্পগ্রন্থ।
হ্যাঁ, 1950 সালে বেরোয় প্রথম গল্পগ্রন্থ সূর্যগ্রহণ। এখানেই তার জাত চিনিয়ে দেন। এরপর তো উপন্যাস এসছে একের পর এক। প্রথম উপন্যাস শেষ বিকেলের মেয়ে, 1960 সাল। এটা তো বেশ রোম্যান্টিক, কিছুটা মনস্তাত্ত্বিক। হ্যাঁ, তবে শুধু রোম্যান্টিক বললে হয়তো পুরোটা বলা হয় না। সম্পর্কের ভেতরে টানাপোড়েন, মনস্তত্ত্ব এগুলো এসছে। আচ্ছা, এই যে তার বিভিন্ন উপন্যাস, শেষ বিকেলের মেয়ে, তারপর 1000 বছর ধরে, আরেক ফাল্গুন, বরফ গলা নদী, এগুলোর মধ্যে মূল সুরটা কি? মানে কোনো কমন থিম আছে? খুব ভালো পয়েন্ট। দেখুন, শেষ বিকেলের মেয়েতে হয়তো রোমান্টিকতা আছে, কিন্তু ঠিক তারপরেই যখন লিখছেন 1000 বছর ধরে, মানে 1964 সালে, হ্যাঁ, যেটা বিরাট আলোড়ন ফেলেছিল, আদমজি পুরস্কারও পেয়েছিল। ঠিক ওই উপন্যাসে তিনি গ্রামের জীবন আঁকলেন, কিন্তু কোনো কাল্পনিক মিষ্টি গ্রাম নয়, একেবারে বাস্তব। তিনি দেখাচ্ছেন গ্রামের ভেতরের কুসংস্কার, শোষণ, যুগ যুগ ধরে চলা প্রথার শেকল। এটা শুধু গল্প ছিল না, এটা ছিল সমাজের বুকে একটা ধাক্কা। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা অচলায়তন। হ্যাঁ, কিভাবে কুসংস্কার, পুরুষতন্ত্র শেকড় গেড়ে বসে, আর পরিবর্তনের ইচ্ছেটা সেখানে কতটা অসহায়, সেটাই তিনি দেখিয়েছেন। আর আরেক ফাল্গুন, সেটা তো আরও সরাসরি রাজনৈতিক। হ্যাঁ, 1969 সালে প্রকাশিত আরেক ফাল্গুন তো সরাসরি 52 অভিজ্ঞতার ফসল। ভাষার জন্য বাঙালির সেই আত্মত্যাগের একটা মহাকাব্যিক ছবি এঁকেছেন তিনি। সেই উত্তাল সময়ে দাঁড়িয়ে এটা নিশ্চয়ই একটা বড় স্টেটমেন্ট ছিল। অবশ্যই, এটা ছিল বাঙালির জাগরণের দলিল। ওই একই বছর 69 সালেই বেরোলো বরফ গলা নদী। সেখানে আবার শহরের মধ্যবিত্ত জীবন, অর্থনৈতিক সংকট। হ্যাঁ, শহরের মধ্যবিত্তের টিকে থাকার লড়াই। তাহলে দেখুন, একদিকে গ্রাম 1000 বছর ধরে, অন্যদিকে শহর, বরফ গলা নদী। আবার জাতীয় জীবনের বিরাট ঘটনা, আরেক ফাল্গুন, পরে লেখা 21শে ফেব্রুয়ারি। বিষয় আলাদা হলেও সুরটা একই। কি সেই সুর? সেটা হলো বাস্তবতা, মানুষের সংগ্রাম, সামাজিক অবিচারের বিরুদ্ধে তীব্র একটা দায়বদ্ধতা। তার লেখা শুধু ব্যক্তিগত আবেগ নয়, সমষ্টির কথা বলে। সাহিত্যের এই বিশাল জগতের পাশাপাশি সিনেমার জগতেও তো তিনি সমানভাবে ক্রান্তিকারী ছিলেন। সিনেমার প্রতি আগ্রহটা কিভাবে জন্মালো? মনে হয় সেই 1952 সালের দিকেই শুরু। তিনি তখন ফটোগ্রাফি শিখতে কলকাতা যান, প্রমথেশ বড়ুয়া মেমোরিয়াল স্কুলে। আচ্ছা, তখন থেকেই কি? সম্ভবত। তবে ফিল্মে কাজ শুরু করেন 1956 সালের দিকে, আর পরিচালক হওয়ার আগে বেশ কয়েকটা ছবিতে সহকারী হিসেবে কাজ করে হাত পাকিয়েছেন। যেমন এজে কারদারের বিখ্যাত ছবি জাগো হুয়া সাবেরা, তারপর সালাউদ্দিনের যে নদী মরুপথে, এহতেশামের এদেশ তমার আমার, এগুলোতে তিনি সহকারী ছিলেন, একেবারে হাতে কলমে শেখা। পরিচালক হিসেবে প্রথম ছবি কোনটা? 1961 সালে কখনো আসেনি। এটা কিন্তু গতানুগতিক ধারার ছবি ছিল না মোটেও, বেশ শৈল্পিক একটা চেষ্টা ছিল। আর তারপর কাঁচের দেওয়াল, 1963 সালে। হ্যাঁ, কাঁচের দেওয়াল খুব গুরুত্বপূর্ণ একটা ছবি। সমাজের ওই যে অদৃশ্য দেয়ালগুলো, মানসিক সামাজিক বাধা, সম্পর্কের জটিলতা, এগুলো খুব প্রতীকীভাবে তুলে ধরেছিলেন। নিগার পুরস্কারও পেয়েছিল ছবিটা। তার মানে তিনি শুধু গল্প বলছিলেন না, সিনেমার ভাষা, ফর্ম নিয়েও নিরীক্ষা করছিলেন। ঠিক তাই, তিনি শুধু আর্ট ফিল্ম বানাননি, টেকনোলজির দিক থেকেও এগিয়েছিলেন। ভাবুন, সেই সময় দাঁড়িয়ে তিনিই প্রথম রঙিন ছবি বানান পাকিস্তানে, সঙ্গম, 1964 সালে, যদিও উর্দুতে ছিল। আর প্রথম সিনেমাস্কোপ, সেটাও তারই বানানো, বাহানা, 1965 সালে, এটাও উর্দুতে। এটা কি প্রমাণ করে? তিনি দর্শকদের নতুন কিছু দিতে চাইছিলেন, একেবারে ভিজুয়ালি। এটা তখন বিরাট ব্যাপার ছিল। কিন্তু যে ছবিটা তাকে প্রায় কিংবদন্তি বানিয়ে দিল, সেটা তো জীবন থেকে নেয়া। এই ছবিটা এত সরাসরি রাজনৈতিক হয়ে উঠল কিভাবে? এর প্রেক্ষাপটটা কি ছিল? দারুণ প্রশ্ন। 1970-এর জীবন থেকে নেয়া আসলেই বাংলা সিনেমার ইতিহাসে একটা বাঁক। এটা হুট করে রাজনৈতিক হয়নি। জহির রায়হানের রাজনৈতিক বোধ তো তার শিল্পী সত্তার অবিচ্ছেদ্য অংশ ছিল। সময়টাও ছিল 59-এর গণ অভ্যুত্থানের পরের সময়, তাই না? একদম। সেই উত্তাল সময়ে তিনি ছবিটা বানাচ্ছেন। বাইরে থেকে দেখলে মনে হবে এটা একটা পরিবারের গল্প। এক পরিবারে একজন খুব প্রতাপশালী বড় বোন আছেন, যিনি পুরো সংসারটাকে একেবারে নিজের নিয়ন্ত্রণে রাখেন। হ্যাঁ, অনেকটা ডিকটেটরের মতো শাসন করেন ভাইদের, পুরো বাড়িটাকে। আর এই পারিবারিক গল্পটাই আসলে একটা রূপক। ঠিক ধরেছেন, এটাই ছিল জহির রায়হানের জিনিয়াস। ওই যে স্বৈরাচারী বড় বোন,
তিনি আসলে তৎকালীন পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খানের প্রতীক। আচ্ছা। আর ওই পরিবারের ভাই বোনেরা যারা আস্তে আস্তে প্রতিবাদী হয়ে উঠছে, তারা হলো জেগে ওঠা বাঙালি জাতি। ছবির ভেতরে তো ভাষা আন্দোলন, রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধের প্রতিবাদ এগুলো এসেছে। খুবই সূক্ষ্মভাবে কিন্তু জোরালোভাবে। চাবির গোছা দিয়ে ক্ষমতা বোঝানো কিংবা ছাদে সবার অলক্ষ্যে বাংলাদেশের পতাকা ওড়ানো, একই সাংঘাতিক সব প্রতীকী দৃশ্য। মুক্তির পর তো তাহলে তুমুল আলোড়ন তৈরি হয়েছিল। সেন্সর বোর্ড কি সহজে ছেড়েছিল? আলোড়ন মানে ইতিহাস তৈরি হয়েছিল। সেন্সর বোর্ড তো প্রথমে এটা আটকে দিয়েছিল, কিন্তু ছাত্ররা এমন চাপ তৈরি করে সরকার ছাড়তে বাধ্য হয়। আর মুক্তির পর? মুক্তির পর এটা আর শুধু সিনেমা থাকলো না, এটা হয়ে গেল বাঙালির স্বাধিকার আন্দোলনের ইশতেহার। আসন্ন মুক্তিযুদ্ধের একটা স্পষ্ট ইঙ্গিত। শোনা যায় সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, তপন সিনহার মতো দিকপালেরা দেখে মুগ্ধ হয়েছিলেন। আরেক ফাল্গুন যেমন সাহিত্যে জীবন থেকে নেয়া, তেমনি চলচ্চিত্রে তার রাজনৈতিক চেতনার চূড়ান্ত প্রকাশ। তিনি তো স্বাধীন বাংলাদেশের চলচ্চিত্র নিয়েও ভেবেছিলেন, একটা রূপরেখা তৈরি করেছিলেন। হ্যাঁ, এটাও খুব গুরুত্বপূর্ণ। তিনি শুধু ছবি বানিয়েই থামেননি, স্বাধীন দেশে চলচ্চিত্র শিল্পটা কেমন হবে তার একটা পূর্ণাঙ্গ পরিকল্পনাও করেছিলেন। তিনি সমাজতন্ত্রে বিশ্বাস করতেন, চেয়েছিলেন সোভিয়েত ইউনিয়নের মতো এখানেও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় একটা শক্তিশালী ইন্ডাস্ট্রি গড়ে উঠুক। কিন্তু দুঃখের বিষয়, তার অন্তর্ধানের পর সেই স্বপ্নটা আর বাস্তবায়িত হয়নি। আমলাতন্ত্রের জালে হারিয়ে গেল। এটা প্রমাণ করে তিনি শুধু শিল্পী ছিলেন না, একজন ভিশনারিও ছিলেন। নিঃসন্দেহে, যিনি একটা নতুন দেশের সাংস্কৃতিক ভিত গড়তে চেয়েছিলেন। কিন্তু এই সৃষ্টিশীল জীবন শুধু শিল্পেই আবদ্ধ থাকেনি। দেশের চরম সংকটে ৭১-এ তিনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিলেন। হ্যাঁ, ২৫শে মার্চের সেই কালরাতের পর যখন ঢাকা আক্রান্ত, তখন তিনি লেট দেয়ার বি লাইট ছবির শুটিং করছিলেন। পরিস্থিতি বুঝে কাজ থামিয়ে কলকাতা চলে যান। কিন্তু সেখানে তো তিনি শরণার্থী হয়ে বসে থাকেননি। না, একেবারেই না। তিনি হয়ে উঠলেন মুক্তিযুদ্ধের পক্ষে সাংস্কৃতিক ফ্রন্টের একজন অন্যতম সংগঠক, একজন যোদ্ধা। কলকাতায় তার সবচেয়ে বড় কাজ তো ছিল প্রামাণ্যচিত্র নির্মাণ, বিশেষ করে স্টপ জেনোসাইড। অবশ্যই, কলকাতায় তখন কি ভয়াবহ অবস্থা, অভাব, অনিশ্চয়তা, তার মধ্যেও তিনি ক্যামেরা হাতে তুলে নিলেন। কারণ তিনি জানতেন পাকিস্তানি বর্বরতার ছবিটা দুনিয়ার সামনে তুলে ধরা কত জরুরি। তৈরি করলেন স্টপ জেনোসাইড, পাকিস্তানি বাহিনীর গণহত্যা, লক্ষ লক্ষ শরণার্থীর মানবেতর জীবন, পোড়া জনপদ, বাঙালির প্রতিরোধ, সবকিছু তিনি সেলুলয়েডে বন্দী করলেন। এই ছবিটা তো আন্তর্জাতিকভাবে বিরাট সাড়া ফেলেছিল। সাংঘাতিক সাড়া। বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছে, বহু ভাষায় অনুবাদ হয়েছে। বিশ্ব জনমত গঠনে স্টপ জেনোসাইডের ভূমিকা অপরিসীম। এছাড়াও তিনি এ স্টেট ইজ বর্ন আর আলমগীর কবিরের লিবারেশন ফাইটার্স, বাবুল চৌধুরীর ইনোসেন্ট মিলিয়ন্সের মতো ছবির সঙ্গেও যুক্ত ছিলেন। তিনি আসলে ক্যামেরা দিয়ে এই যুদ্ধ করছিলেন। যুদ্ধকালীন তার ব্যক্তিগত সততারও তো একটা দারুণ উদাহরণ আছে, জীবন থেকে নেয়ার প্রিন্ট নিয়ে। হ্যাঁ, অসাধারণ ঘটনা। যুদ্ধ চলছে, তিনি নিজে কলকাতায় প্রায় নিঃস্ব, তখন কেউ একজন তার জীবন থেকে নেয়া ছবির একটা প্রিন্ট চুরি করে বিক্রি করার চেষ্টা করে। তিনি জানতে পারেন? হ্যাঁ, খবর পেয়ে তিনি সেটা উদ্ধার করেন। তারপর সেই ছবি দেখিয়ে যে টাকা ওঠে, প্রায় ১.৫ লক্ষ টাকা, তখন বিশাল অঙ্ক, তার পুরোটা তিনি মুক্তিযোদ্ধা তহবিলে দান করে দেন। নিজের চরম অভাবের সময়ও। ভাবুন, নিজের জন্য ১ পয়সাও রাখেননি। এটা তার আদর্শ, তার দেশপ্রেমের এক জ্বলন্ত প্রমাণ। জীবন আর কাজ যে তার কাছে আলাদা ছিল না, এটাই তার সাক্ষ্য। যুদ্ধ শেষ হল, দেশ স্বাধীন। ১৯৭১-এর ১৭ই ডিসেম্বর জহির রায়হান ঢাকায় ফিরলেন, কিন্তু ফিরেই পেলেন এক মর্মান্তিক খবর। হ্যাঁ, বিজয়ের আনন্দটা তার জন্য বিষাদে মিশে গেল। ঢাকা এসেই শুনলেন ১৪ই ডিসেম্বর, বিজয়ের ঠিক আগে, তার বড় ভাই শহীদুল্লাহ কায়সারকে আলবদর বাহিনী ধরে নিয়ে গেছে। আলবদর বাহিনী, যারা পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করছিল। ঠিক তাই। ভাইকে হারানোর শোকে তিনি পাথর হয়ে গিয়েছিলেন প্রায়, কিন্তু ভেঙে পড়েননি। তিনি শুধু ভাইয়ের খোঁজই করলেন না, বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের জন্য নিজেই একটা বেসরকারি তদন্ত কমিটি গঠন করলেন। আর এই তদন্ত করতে গিয়েই সেই ভয়াবহ ঘটনাটা ঘটল। হ্যাঁ, ১৯৭২ সাল ৩০শে জানুয়ারি সকালবেলা একটা ফোন আসে। কেউ একজন জানায় তার ভাই নাকি মিরপুরের ১২ নম্বর সেকশনে আছেন। মিরপুর তখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, বেশ বিপজ্জনক এলাকা। খুবই বিপজ্জনক।
বিহারি আর রাজাকারদের শক্ত ঘাঁটি ছিল তখনও, কিন্তু ভাইয়ের খোঁজে মরিয়া জহির রায়হান তখনই ছোটেন মিরপুরের দিকে। পুলিশের একটা দলও ছিল সাথে। কিন্তু একেবারে চিরতরে। এই অন্তর্ধান রহস্যের জট আজও খোলেনি। এটাকে কি শুধুই মিরপুরের একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা যায়, নাকি এর পেছনে আরও গভীর কিছু ছিল? এটা খুবই জটিল একটা প্রশ্ন। শুধু মিরপুরের ঘটনা হিসেবে দেখলে হয়তো পুরোটা বোঝা যাবে না। তার সারা জীবনের কাজ, বিশেষ করে মুক্তিযুদ্ধের সময়ের ভূমিকা, স্টপ জেনোসাইড নির্মাণ আর তারপর বুদ্ধিজীবী হত্যার তদন্ত শুরু করা, এগুলো তাকে অনেকের শত্রুতে পরিণত করেছিল। হ্যাঁ, সেটাই মনে হয়। তিনি শুধু আন্তর্জাতিক চক্রের না, দেশের ভেতরের শক্তিশালী গোষ্ঠীর কাছেও বিপজ্জনক হয়ে উঠেছিলেন। শোনা যায় তিনি নাকি যুদ্ধকালীন কিছু রাজনৈতিক নেতার বিতর্কিত ভূমিকা নিয়েও তথ্য সংগ্রহ করছিলেন। তাহলে মিরপুরের ঘটনাটা একটা ফাঁদ হতে পারে? খুব সম্ভবত তাকে সরিয়ে দেওয়ার একটা অজুহাত বা সুযোগ। এর পেছনে হয়তো গভীর রাজনৈতিক ষড়যন্ত্র ছিল। তাই জহির রায়হানের অন্তর্ধান শুধু একটা ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, এটা সদ্য স্বাধীন দেশের রাজনৈতিক অস্থিরতা, ষড়যন্ত্র আর সত্যের জন্য একজন বুদ্ধিজীবীর সর্বোচ্চ আত্মত্যাগের প্রতীক। মাত্র ৩৬টা বছর, কিন্তু কি বিশাল কাজ রেখে গেছেন। সাহিত্য, চলচ্চিত্র, রাজনীতি সবকিছুকে এক সুতোয় গেঁথেছিলেন তিনি। দেখিয়েছিলেন শিল্প শুধু বিনোদন নয়, মানুষের মুক্তির হাতিয়ারও হতে পারে। একদম। আর সেজন্য তার কাজগুলো আজও এত জীবন্ত, এত প্রাসঙ্গিক। হাজার বছর ধরের গ্রাম জীবন, আরেক ফাল্গুনের সেই ভাষাপ্রেম, জীবন থেকে নেয়া সেই অসামান্য রাজনৈতিক রূপক, এগুলো আমাদের আজও ভাবায়। তার চলচ্চিত্রগুলো তো বাংলাদেশের সিনেমাকে একটা দিশা দেখিয়েছিল। অবশ্যই, একটা শক্ত ভিত্তি গড়ে দিয়েছিল, যার ওপর দাঁড়িয়ে আজকের সিনেমা। জীবনের শেষটা রহস্যে ঢাকা, একটা অসম্পূর্ণ বৃত্তের মতো। কিন্তু এই অন্তর্ধানই হয়তো তাকে দিয়েছে অন্য এক অমরত্ব। তার চলে যাওয়াটাকে শুধু দুঃখজনক ঘটনা হিসেবে না দেখে সত্যের জন্য একজন শিল্পীর চরমতম স্যাক্রিফাইস হিসেবেই মনে রাখা উচিত। হ্যাঁ, কলম, ক্যামেরা আর নিজের জীবন সবকিছু যিনি উৎসর্গ করেছিলেন একটা স্বপ্নের জন্য, সেই যোদ্ধা জহির রায়হান। তিনি আমাদের চেতনায় চিরকাল বেঁচে থাকবেন। আর এখানেই হয়তো আমাদের জন্য একটা বড় প্রশ্ন থেকে যায়, তাই না? জহির রায়হানের জীবন আর অন্তর্ধান আমাদের ভাবতে বাধ্য করে। কি সেই প্রশ্ন? একজন শিল্পীর দায়বদ্ধতা আসলে কোথায় থামে? সত্য বলার জন্য, সত্য খোঁজার জন্য একজন স্রষ্টাকে ঠিক কতটা মূল্য দিতে হতে পারে? আর যে সত্যের সন্ধানে তিনি হারিয়ে গেলেন, হ্যাঁ, সেই সত্যগুলো কি আজও অধরা রয়ে গেল? এই প্রশ্নগুলো না হয় আজকের মতো আমাদের ভাবনার খোরাক হই,